এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার ভিজিটিং কার্ড রাখুন, প্রয়োজনে ফোন দিয়েন। শৌরি ভিজিটিং কার্ড হাতে নিয়ে বলছে, ঠিক আছে, পুলিশি প্রয়োজন হলে ফোন দেব। রিফাত ভাবছে যদি পুলিশি প্রয়োজন না হয় তবে হয়তো শৌরি কোনোদিন ফোন দেবে না। তাই রিফাত নিজে ফোন বের করে শৌরিকে বলছে, বিআইন সাহেবা, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমায়? জি, আমার নাম্বার হচ্ছে। আজ রাতে কল দেব আমার প্রিয়দর্শিনী বিআইনকে। ঠিক আছে, সুদর্শন বিআইয়ের ফোনের অপেক্ষায় থাকবো। আধার নেমেছে পুরো শহর জুড়ে। রাতের আধার, মেঘের আধার সব নেমেছে আজ একসাথে। অর্ণবের জীবনেও নেমে এসেছে আধার। অর্ণব ভাবছে, এ অবাধ্য মন কেন এলোমেলো হলো এমন? এ জীবন হতে চেয়েছিল বর্ণিল, কিন্তু হিসেবে শুধু হয়েছে যে গরমিল। আমার প্রণয়বাসীর সুর হয়েছে আজ বেদনা বিধুর। অর্ণব এখনো বসে আছে অফিসে। ইদানিং কিছু ভালো লাগে না তার। যুদ্ধ ভেঙে দিয়েছে এই যোদ্ধার হৃদয়। প্রেয়সী আজ দূরে সরে গিয়েছে, প্রেমও গোপনে মুখ লুকিয়েছে। প্রেমের পরিণতিও আজ সুদূরে থেকে বাঁকা হাসি হাসছে। অর্ণব ভাবছে আসামির পরিচয় জানতে পারলেই সমস্যার সমাধান হতে পারে। যদি নির্ঝর আসামি না হয় তবে হয়তো এই যন্ত্রণার অবসান হতে পারে। এসব ভাবনার মাঝেই ফোন কল এসেছে অর্ণবের মোবাইলে। ফোন করেছে অর্ণবের পুলিশ অফিসার বন্ধু আলিফ। অর্ণব ফোন রিসিভ করে বলছে, হ্যালো আলিফ। হ্যালো দোস্ত, তোর কাজ হয়ে গেছে। গুন্ডারা যেখানে থেকে রওনা করেছিল সেখানকার ঠিকানা বের করেছি। কোন জায়গায় এটা? ঠিকানা তো বলা যাবে না। কেন? আগে বল, তুই বিয়ে করবি কবে? তোর বিয়ে খাওয়ার গ্যারান্টি পেলেই ঠিকানা দেব। ঠিক আছে, বিয়ে করব। তোকে দাওয়াত দিয়ে আমার বিয়েও খাওয়াবো। এখন বল ঠিকানাটা বল। এই বাইকগুলো 3টা বিল বিলাস রিসোর্ট থেকে যাত্রা করে এসেছিল। অনেককে কুপিয়ে আবার ওই রিসোর্টে ফিরে গিয়েছিল। থ্যাংক ইউ দোস্ত। ওয়েল কিউ। আর কোনো সাহায্য লাগবে তোর? না রে, বাকিটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ভালো থাকিস। অর্ণব ভাবছে আজ রাত হয়ে গেছে। এখান থেকে বিল বিলাস রিসর্টে পৌঁছতে আরও অনেক সময় লাগবে। অনেক রাত হয়ে যাবে তখন। সেখানে কি এই ঘটনার মূল হোতার ব্যাপারে তথ্য বের করতেও অনেক সময় লাগবে। এত রাতের রিসর্টে গিয়ে ঝামেলা করা ঠিক হবে না। আগামীকাল বিকেলে যাব রিসর্টে। নির্ঝরে দেওয়া গোপন মোবাইল ব্যবহার করে চৌধুরী বাড়িতে বসেই সুলতানা তানি সুযোগ মতো কথা বলছে তার মায়ের সাথে। নির্ঝরের ঘটনারও সব কিছুই জানতে মায়ের কাছ থেকে। তানির আর নির্ঝরের বাড়ি একই এলাকায়, তাই তানির মায়ের সব খোঁজ খবর পেতে সমস্যা হয় না। আর তানিও মায়ের কাছ থেকে জেনে যাচ্ছে সব কিছু। এই মুহূর্তে চাঁদোয়া রুমে নেই। চাঁদোয়া শপিং করতে গেছে তার মায়ের সাথে। তানি একাই আছে রুমে। তানি রুম লক করে ফোন দিয়েছে মায়ের কাছে। মা ফোন রিসিভ করতেই তানি বলছে, নির্ঝরের কোনো খবর পেয়েছো মা? না, নির্জন কেমন আছে সেটা জানি না, তবে এলাকায় অন্য খবর আছে নির্জন ইস্যুতে। কি খবর মা? নতুন এসপি যোগদান করেছে আমাদের এই পুলিশ মডেল থানায়। এই এসপি চৌধুরী বাড়ির ছেলে। তার মানে রিফাত জয়েন করেছে আমাদের থানায়, অথচ এই বাড়িতে থেকেও আমি কিছুই জানি না। হ্যাঁ, এই রিফাত নামই তো শুনেছি। এই নতুন অফিসার বিভিন্ন মামলায় আসামি বানাবে নির্জনকে। ওরা নির্জনকে জেলবন্দি করে রাখতে চায় চিরতরে। এই পুলিশ অফিসার নতুন পুরনো বিভিন্ন খুনের মামলার সাথে নির্জনের নাম জড়িয়ে দেবে। প্রয়োজনে শেখ বাড়ির অন্যদের নামও জড়িয়ে দেবে মামলায়। নির্ঝরের বাবা কিছু করছে না? ওর বাবা চেষ্টা করেছে, কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা পুলিশের সাথে কাজ করবে। শেখের প্রতিপক্ষেরা ভেবেছে নির্জনের ভবিষ্যতে রাজনীতি আসতে পারে, তাই ওরা নির্জনকে এখনই শেষ করে দিতে চায়। কিন্তু নির্ঝর তো রাজনীতি পছন্দ করে না। সেটা কি আর শত্রুরা বুঝবে? নির্ঝর ছাড়া না পেলে আমাকে কে মুক্তি করবে? আমার তো সারা জীবন এই বাড়িতে বন্দি থাকতে হবে। না, তোর জন্য ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তোর মামাতো ভাই অয়নকে
রাজি করিয়েছি। ওকে নিয়ে আগামীকাল রাতে আসবো চৌধুরী বাড়ির এলাকায়। তুই জনির সাহায্যে যেভাবে হোক বের হয়ে আসবি। আগামীকাল রাতে আমরা চৌধুরী বাড়ির বাইরে অপেক্ষা করব। ঠিক আছে মা। চৌধুরী বাড়ি থেকে আজ আবার রাকিব ফোন দিয়েছে লহরী রবির নাম্বারে। রাকিব আজ অন্য এক নাম্বার থেকে ফোন দিয়েছে। লহরীর মা নাম্বার চিনতে না পেরে ফোন রিসিভ করে বলেছে, হ্যালো। রাকিব লহরীর মাকে লহরী ভেবে মহা খুশিতে বলছে। হ্যালো। কিন্তু পুরুষ কণ্ঠ শুনে লহরীর মা যথারীতি ফোনটা লহরীর বাবার কাছে দিয়ে দিয়েছে। লহরীর বাবা পারিবারিক ঝামেলার কারণে তার স্বামীকে এখনও বলতেই পারেনি যে এটা লহরীর নাম্বার। আর লহরীর রবি নাম্বারে এই অচেনা লোকের কল আসছে। লহরীর বাবা সবুজ শেখ তো ভেবে বসেছে তার বউকেও কেউ প্রেম নিবেদন করছে। বেচারা সবুজ শেখ ফোন কানে দিয়ে বোঝার চেষ্টা করছে এটা সেদিনে সেই লোক কিনা। যাই হোক, আজ রাকিব লহরীকে ভেবে সবুজ শেখকে বলে দিচ্ছে, ও বেবি সুইটি কিউটি, সেদিন তোমার বাবাকে ফোন দিয়েছিল, তাই তো কিছুই বলতে পারিনি তোমায়। আজ আমি তোমায় সব বলতে চাই। কড্ডু পাখি, আই লাভ ইউ বেবি। না পাইছো? সবুজ শেখ এবার চিৎকার করে বলে উঠছে, তুই এটা কী করলি? এইটা কী করলি তুই? আমার বউরে চুমা? আমি আমার বউরে চুমা দিই নাই, আর তুই আসছস চুমা দিতে? তোরে আমি এইবার জেলের ভাত খাওয়াইয়া ছাড়মুড়ে লুচ্চাডা। ওইদিকে রাকিব এই কথা শুনে এক লাফে খাট থেকে পড়ে গেছে। রাকিব আজ কানে ধরেছে জীবনে আর কোনো দিন সে লহরীর নাম্বারে কল দেবে না। এদিকে রাতে রিফাত চৌধুরী ফোন দিয়েছে সৌরির নাম্বারে। সৌরি ফোন রিসিভ করে বলছে, হ্যালো। রিফাত বলছে, হ্যালো, কি করছেন প্রিয়দর্শনী? আমার সুদর্শন বিআই সাহেবের কথাই ভাবছিলাম, আর বিআইয়ের ফোন কলের জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন? আপনার কথা শুনে ভালো লাগলো প্রিয়দর্শনী। আপনি আমার বিআই সাহেব, আমার প্রিয়জন। আপনি হতে পারেন আমার প্রিয়তম। আমার কথা তো আপনার ভালো লাগবেই। রিফাত রাতে ফোনে কথা বলছে সৌরির সাথে। বেআইন সাহেবা, আপনি কিসে পড়েন? এবার অনার্স 4th ইয়ারে রাজশাহী ভার্সিটিতে। একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ, করি। রিফাত মন খারাপের সুরে বলছে, ও আচ্ছা। আমি কাকে পছন্দ করি সেটা জানতে চাইবেন না? আপনার ইচ্ছে হলে বলতে পারেন। আজই পছন্দ হলো একজনকে। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? সেরকম কিছু তো বলতে চাইনি। আমি আসলে কখনো প্রেম করিনি। দাদা প্রেম করতে দেয়নি, সারা জীবন বুঝিয়েছিল যে শেখবাড়ির থেকে পরীর মতো মেয়ে তুলে এনে বিয়ে করিয়ে দেবে। প্রেম করিনি বলে মেয়েদের মনও ভালো বুঝি না। আজ এই আপনাকেও কিন্তু বুঝতে পারছি না। আসলেই শেখবাড়ির মেয়ে বিয়ে করার আশায় ছিলেন নাকি বিআই সাহেব? দুইবার তো ভুল নিশানায় আমি টার্গেট করলাম। একবার অনেকের, আর একবার অর্ণব ভাইয়ের প্রেমিকাকে আমার জন্য তুলে নিয়ে এসেছিলাম। আপনার মতো যে একজন সুন্দরী আছে সেটা তো কখনো জানতামই না। জানলে কি করতেন? আপনাকে তুলে নিতাম। তাই নাকি? আমি তো ভেবেছিলাম শেখবাড়িতে আর কোনো কুমারী মেয়ে নাই। এখন তো দেখছি একজন প্রিয়দর্শনীও আছে। আপনি আমায় আগে দেখেননি? সূচনা আপুর বৌভাতে আমি তো অনেক ভাইদের বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি বলেছেন আজ আপনার একজনকে পছন্দ হয়েছে। আমি কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে বলবেন কি? আজ প্রথম কেউ একজন আমায় প্রিয়দর্শিনী নাম দিয়েছে। এ নাম আমার পছন্দ হয়েছে। এ নামে যে ডেকেছে তাকেও পছন্দ হয়েছে। তুই কি পছন্দ হয়েছে? হ্যাঁ, এ লম্বা স্লিম শ্যামবর্ণের স্মার্ট পুলিশ অফিসারকে পছন্দ না হয়ে পারে? সত্যি বিআই সাহেবকে পছন্দ হয়েছে আমার। দেখুন প্রিয়দর্শনী, মন নিয়ে খেলবেন না। এমনিতেই বহু বছর ধরে শেখবাড়ির মেয়েদের গল্প শুনে প্রেমে পড়ে আছি। বিয়ে করারও আশায় ছিলাম। আজ এই প্রিয়দর্শনীকে দেখে এমনিতেই দুর্বল হয়ে গেছি আমি। আপনি আমার মন নিয়ে দুষ্টুমি করবেন না। প্রিয়দর্শিনীর নাম দিয়েছেন আপনি আমায়। আপনাকে তো প্রিয়তম করে রাখা উচিত আমার। আপনি কিন্তু আমায় প্রেমে পড়াচ্ছেন। প্রেমে আপনি পড়ে গেছেন। আসলে আপনার প্রেমে পড়েছি প্রিয়দর্শনী। আপনি আর কারোর সাথে প্রেম করছেন না তো?
না, আপনার অপেক্ষায় ছিলাম প্রিয়তম। প্রেম করেননি এমন মেয়ে এ যুগে নেই। আপনি হয়তো মিথ্যে বলছেন, এত সুন্দর চেহারা নিয়ে মোটেও মিথ্যা বলবেন না, কারণ আপনি মিথ্যে বললেও মানুষ বিশ্বাস করে ফেলবে। আমি সত্যি এই প্রিয়তম বিয়ের অপেক্ষায় ছিলাম। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। কিন্তু আপনি কটা প্রেম করেছেন বিআই সাহেব? রিফাত চৌধুরী খুব সরলভাবে বলছে। আসলে ইন্টারমিডিয়েট পড়ার সময় এক ক্লাসমেট বান্ধবীর সাথে দুদিন কোচিংয়ে পালিয়ে প্রেম করতে গিয়েছিলাম। দাদা ধরে এনে বাসার সবার সামনে কান ধরে উঠবোস করিয়েছিল। তখন অনার্সে ভর্তি হয়ে এক মেয়ের সাথে 1 মাস প্রেম করছিলাম। সে একবারের মেয়ের বিয়ে করাবে বলে সেবারও দাদা আমায় বাড়ির সবার সামনে মায়ের দিছিল। ফ্রেন্ডলি রিলেশন আছে অনেক মেয়ের সাথে, কিন্তু প্রেম হয়নি কখনো। দাদার ভয়ে প্রেম করেননি? মান সম্মান যাবার ভয়ে প্রেম করিনি। 2 বার ফ্যামিলির লোকের সামনে শাস্তি দিয়েছিল দাদা। তাছাড়া আমি খুব সাধারণ একটা ছেলে, আমার মুখেও যা মনেও সেটাই। আমার ভাইয়ের নাম রাকিব চৌধুরী, সে আবার খুব চালাক, তাকে সহসা কেউ ধরতে পারে না। ও ঠিকই দুরুন্দি করে প্রেম করছে, আমি আবার ওর মতো দুরুন্দি করতে পারি না। আপনি বলছেন যে আপনার মুখে যা মনে সেটাই। তাহলে বলুন তো, আপনি আমার প্রিয়দর্শিনী নাম কেন দিয়েছেন? আপনি দেখতে সুন্দর তাই এ নাম দিয়েছি, তাছাড়া আপনাকে আমার ভালো লেগেছে। আমারও আপনাকে ভালো লেগেছে বিআই সাহেব। আপনি আমায় ভালোবাসবেন? আপনার সম্পর্কে তো পুরোপুরি জানা হলো না। আমি শৌরি, আমরা 2 ভাই বোন। আমার বাবা বিবিসি এর নিহত সাংবাদিক, আমার মা হোম মেকার। বর্তমানে আমি কারোর সাথে সম্পর্কে নেই। বলুন, আর কি জানতে চান? না ঠিক আছে, আর কিছু জানতে হবে না। ইদানিং যে কোনো কারণে আমার মন খুব খারাপ যাচ্ছে। আমি একজন প্রেমিক বা স্বামী খুঁজছি। আপনি হবেন এ দুটোর কোনো একটা? দুটোই হতে পারি, তবে আমায় একটু ভাবতে দিন। আপনাদের সাথে শত্রুতা আছে তো, তাই কিছুদিন সময় লাগবে। কোনো সময় পাবেন না আপনি, আজই বলে দিতে হবে ইয়েস ও নো। কয়েকদিন পরে বলি। না, আজই বলবেন, নয়তো আপনি আর সুযোগ পাবেন না। একবারের মেয়ের জন্য সারা জীবন অপেক্ষা করে এখন তো আর নো বলা যাবে না, আমাকে ইয়েসই বলতে হবে। আপনি ইয়েস বলেছেন তাহলে? হ্যাঁ প্রিয়দর্শিনী। আমি আজ থেকেই আপনাকে ভালোবাসি প্রিয়তম। আমিও আপনাকে ভালোবাসি। ঠিক আছে প্রিয়তম, এখন থেকে আমরা কিন্তু প্রেমিক প্রেমিকা। তবে আজ আর কথা না বলি, কাল সকাল 7টায় ট্রেনে আবার আমায় রাজশাহীতে যেতে হবে, সেখানে গিয়ে আপনার সাথে কথা বলবো। এখন রাখি প্রিয়তমা। আজ খুব সকালে উঠে লতিফ চৌধুরী স্ত্রী নূরজাহানকে বলছেন, নূর, আজকে একটা নতুন শাড়ি পরে একটু সাজো তো। এই বুড়ো বয়সে এত ঢং লাগবে না। আমার ঢং পছন্দ হয় না। নতুন নাগর লাগবে নাকি বুড়ির? নিজের শরীরেই ভালো না, এই বয়সে নতুন নাগর দিয়ে কি করবো? রাজশাহীতে যাওয়ার জন্য সকাল 7টার ট্রেন ধরতে সৌরি এসেছে রেল স্টেশনে। ট্রেনের জন্য বেঞ্চে বসেছিল সে। হঠাৎ করে একজন এসে বলে ওঠে, প্রিয়দর্শিনী একাই এসেছে স্টেশনে? রিফাত, আপনি ট্রেনে করে কোথাও যাবেন নাকি? না, আমি কোথাও যাব না, এখানে এসেছি আমার প্রেমিকাকে দেখতে। আমার প্রিয়তম দেখছি আমায় অনেক ভালোবাসে। আমার বউয়ের দেখা পেয়েছি, প্রিয়দর্শিনী বউ পেতে যাচ্ছি, ভালো তো বাঁচতেই হবে। আমিও জীবনে এমনই একজন প্রিয়তম চেয়েছিলাম যে আমায় অনেক ভালোবাসবে। এ সপ্তাহে বাড়ি গিয়েই আমার দাদাকে আপনার কথা জানাবো। দাদা সারা জীবন বলতো শেখবারের মেয়ে উঠিয়ে এনে আমার বউ করবে। দাদাকে বলবো, দাদা তোমার ভাই মাহবুব চৌধুরীকে যে চুরি হওয়া স্ত্রী সুন্দরী নাতনি আমার স্বেচ্ছায় পছন্দ করেছে, উঠিয়ে এনে বিয়ে করার দরকার নেই, বউ আমার পছন্দ করেই বিয়ে করবে। খবরদার, কাউকে কিছু বলবেন না আমার ব্যাপারে। আপনি তো দেখছি বেশ সহজ সরল। আপনাকে পুলিশে চাকরি কে দিয়েছে? আমি হলে আপনাকে চাকরি দিতাম না। দেখুন, আমি একজন কোয়ালিফাইড পুলিশ অফিসার, আমি বেস্ট নিষ্ঠার সাথে কাজ করি। ট্রেন চলে এসেছে, যাত্রীরা নেমে গেছে। সৌরি রিফাতের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে গেছে। আজ চাঁদ নেই, চাঁদের জ্যোৎস্নাও নেই, জ্যোৎস্নার আলোও নেই, আলোর আশাও নেই। আজ আছে শুধুই আধার। এই আধার কষ্টের, বেদনার, হতাশার আর যন্ত্রণার।
এসব কষ্টের মাঝেই অর্ণব এসেছে বিল বিলাস রিসর্টে। এই রাতেই এখানে এসেছে অর্ণব। অনেকের দুর্ঘটনার দিনের সকল সিসিটিভি ফুটেজ দেখছে অর্ণব। 6 জন মুখোশধারী লোক যারা 3টি বাইকে করে গিয়েছিল, তাদের কারোরই শারীরিক গঠন পরিচিত নয় অর্ণবের। এখানেও এরা মুখোশ পরেই ছিল। অনেকের দুর্ঘটনার দিনের সকল সিসিটিভি ফুটেজ দেখছে অর্ণব। 6 জন মুখোশধারী লোক যারা 3টি বাইকে করে গিয়েছিল, তাদের কারোরই শারীরিক গঠন পরিচিত নয় অর্ণবের। এখানেও এরা মুখোশ পরেই ছিল। তবে এই 6 জন লোক রিসর্টের একটি রুম থেকে বের হয়েছিল। এরা আসার আগে এই রিসর্ট এলাকায় বৃষ্টি হয়েছিল। তখন রেইনকোট পরে বাইক নিয়ে একজন লোক এসেছিল। এই লোক রিসর্টের যেই রুমে ছিল, 6 জন লোক রিসর্টে এসে সেই রুমে ঢুকেছিল, আবার কাজ ছেড়ে সে রুমেই গিয়ে দেখা করেছিল। এই রেইনকোট পরে থাকা লোকের উচ্চতা এবং হাঁটা স্টাইল বেশ পরিচিত মনে হচ্ছে অর্ণবের, কিন্তু রিসর্টের ফুটেজে লোকটা শুধু পেছনের অংশ দেখা যায়। বাইক থেকে নেমে রিসর্টের বিল্ডিংয়ে ঢোকার সময় লোকটা মুখে মাস্ক এবং ব্ল্যাক সানগ্লাস পরেছিল চোখে। বিল্ডিংয়ে ঢোকার সময় কেন সানগ্লাস পরে গেল, এই ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হচ্ছে অর্ণবের কাছে, কারণ মানুষ সানগ্লাস পরে রোদে, আর এই লোক বৃষ্টির দিনে সানগ্লাস পরেছে, সেটা আবার বিল্ডিংয়ে ঢোকার সময়। রেইনকোট পরে থাকায় লোকটার মাথার অংশ এবং কপালের কিছু অংশ এমনিতেই ঢাকা ছিল। তারপর মাস্ক এবং সানগ্লাস পরায় লোকটার চেহারাও তেমন কোনো অংশই দেখা যাচ্ছে না। অর্ণব এবার রিসর্টের রুম বুকিং রসিদ দেখছে, কিন্তু সেখানে অর্ণবের সন্দেহভাজন কোনো লোকের নাম নেই। আর রেইনকোট পরা লোক যে রুমে ঢুকেছিল, সেই 305 নম্বর রুমের কোনো বুকিং হিস্ট্রি নেই। অর্ণব ম্যানেজারকে জিজ্ঞেস করলো, 305 নম্বর রুমের বুকিং হিস্ট্রি নেই কেন? ম্যানেজার বলে উঠছে, যে এসেছিল তার কাছ থেকে আমরা ভাড়া রাখি না। উনি রিসোর্ট মালিকের ছেলের বন্ধু, ভাড়া রাখি না বলেই হিস্ট্রি নেই। নাম কি এই লোকের? স্যার, নামটা ভুলে গেছি, কখনো ওনার নাম এন্ট্রি করা হয় না তো, তাই নাম মনে নেই। অর্ণব বুঝতে পেরেছে এত সহজে এরা তথ্য দেবে না, হাতে নাতে ধরতে হবে। যদিও ওরা কাস্টমস অ্যান্ড ভ্যাটের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখে ভয়ে আছে, কারণ ওরা ভাবছে ওদের ভ্যাটের তথ্য আবার কখন জানতে চেয়ে বসে। অর্ণব বুঝতে পেরেছে যে অনেককে কুপিয়েছে সে খুব চালাক, তা না হলে ওভাবে সমস্ত মুখ কৌশলে ঢেকে থাকতো না। তাছাড়া তার কোনো রিসর্ট বুকিং হিস্ট্রিও নেই, সে খুব কৌশলেই নিজেকে আড়ালে রেখেছে। অর্ণব কিছুক্ষণ বসে বসে ভাবছে কি করা যায়। অর্ণব ভাবছে, আজ তথ্য না নিয়ে ফিরে যাওয়া যাবে না, কারণ আমি এখান থেকে বের হলেই এরা সব সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলবে। আমার মতো অফিসারের সামনে বসে কোনো সিসিটিভি ফুটেজ নষ্ট করার মতো সাহস এদের হবে না। অতএব যত রাতই হোক না কেন, তথ্য আজই বের করে নিতে হবে। এরপরে হঠাৎ করেই অর্ণব মোবাইল থেকে রাকিবের ছবি বের করে রিসর্ট ম্যানেজারকে দেখিয়ে বলছে, দেখুন তো, রেইনকোট পরা সেই ছেলে এই ছেলেটা কিনা? আপনি তো আবার নাম জানেন না। রিসর্ট ম্যানেজার একজন থতমত খেয়ে বলছে, স্যার, আমি শিওর বলতে পারছি না, উনি সবসময় মাস্ক পরে থাকে তো, তাই চেহারাও ভালো করে চিনি না। অর্ণব বুঝতে পেরেছে যে মালিকের ছেলের বন্ধু ইনফরমেশন দিলে ম্যানেজারের চাকরি চলে যেতে পারে, তাই ম্যানেজার ভয় পাচ্ছে। যাই হোক, অর্ণব ম্যানেজারের চোখ দেখেই বুঝতে পেরেছে যে রাকিবই সেই লোক, তাই অর্ণব ভাবছে রাকিবের পুরো প্রমাণ নিয়ে যেতে হবে, নয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না যে রাকিব এমন কাজ করতে পেরেছে। তাই অর্ণব সে রেইনকোট পরা লোকের ভিডিও আবার দেখাতে বলেছে। এবার অর্ণব খেয়াল করবে রেইনকোট পরা ছেলের হাত দুটোর দিকে, কারণ রেইনকোট পরলেও ওর হাত দুটো খোলা ছিল। রাকিবের হাত অর্ণব চেনে। অর্ণব ও রাকিব সম্পর্কে কাজিন ছাড়াও তারা একই ক্লাসে একই সাথে জেলা স্কুলে পড়েছে। রাকিবও ভীষণ মেধাবী ছাত্র ছিল, কিন্তু অতিরিক্ত ক্ষমতা আর মায়ের ঔদ্ধত্যে বকে গিয়েছিল রাকিব। যাই হোক, অর্ণব আবারও ভিডিও দেখছে। এবার সে ছেলের হাতে অর্ণবের 2 চোখ স্থির হয়ে গেছে, কারণ ছেলেটার 2 হাতেই আঙুল 6টা করে। তারই আপন মামাতো ভাই রাকিবের হাত চিনতে পেরেছে অর্ণব। জন্মগতভাবেই রাকিবের 22 আঙুল, তাই রাকিবকে চিনতে আর ভুল হয়নি অর্ণবের। কি করে রাকিব কোপাতে পারলো অনিককে? এতটা ভালো তো তানিকে রাকিব বাসে না, কিন্তু তানিকে বের করে এনেছে বলে সে এভাবে কোপাতে পারলো অনিককে। অনেক তো লুকিয়েছেন, এবার সত্যি করে বলুন তো, এ ছেলে মাসে কয়বার আসে রিসর্টে? স্যার, মাঝে মাঝেই পার্টিতে আসে। এই ছেলে যেসব পার্টিতে অংশগ্রহণ করেছে সেসব ভিডিও বের করুন। ম্যানেজার কয়েকটি ভিডিও দেখাচ্ছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাকিব এক মেয়েকে নিয়ে বারবার পার্টিতে এসেছিল। প্রতিবারই পার্টিতে মজা করে সে মেয়েকে নিয়ে রিসর্টের রুমে ঢুকতে দেখা যায় রাকিবকে।
সে রুম থেকেও বেরও হয়েছে শেষ রাতে, না হয় পরদিন সকালে। স্পষ্টভাবেই রুম ডেথের প্রমাণ পাওয়া যায় রাকিবের। আর এই মেয়েও অর্ণবের অচেনা নয়, কারণ রাকিবের অফিসে অর্ণব কয়েকবার গিয়েছিল। এই মেয়ে রাকিবের প্রিয় রুনা। অর্ণব এবার সব তথ্য সংগ্রহ করে রওনা করেছে রিসর্ট থেকে। এখন রাত প্রায় 11:30। বাসায় পৌঁছাতে রাত 1টার বেশি বেজে যাবে। এই 11:30টার সময়ই অর্ণবের ইচ্ছে করছে মামা নানাকে কল দিয়ে সব ঘটনা বলতে, কিন্তু এত রাতে মামা নানাকে কল দেওয়া ঠিক হবে না, কারণ তারা ঘুমিয়ে থাকতে পারে। কিন্তু অর্ণবের মা ঠিকই সজাগ আছেন, কারণ তিনি ছেলের জন্য অপেক্ষা করছেন। অর্ণব কল দিয়েছে মাকে। মা মাহমুদা পারভিন কল রিসিভ করে বলছে, হ্যালো, তুই কই? বাসায় আসবি কখন? বাসায় আসছি। আচ্ছা মা, অনেকের অসুস্থতার জন্য তোমার খারাপ লাগে না? হঠাৎ এই প্রশ্ন? এত রাতে ফোন করে এই প্রশ্ন কেন? তুমি আমার প্রশ্নের উত্তর দাও। অসুস্থ অনেকের জন্য তোমার খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে। আমার ছেলেটাকে কত কষ্ট দিয়েছে বউয়ের বাপের বাড়ির মানুষ। বউয়ের বাপের বাড়ির মানুষের কষ্ট দেয়নি, কষ্ট দিয়েছে তোমার বাপের বাড়ির মানুষে। তুমি নির্ঝরের বউকে পাঠিয়ে দিয়ে নির্ঝরকে কষ্ট দিয়েছ। লম্পট ভাইয়ের ছেলের জন্য অন্যের বউকে পাঠিয়েছ, আর তোমার ভাইয়ের ছেলে বিনিময়ে তোমার ছেলেকে কুপিয়েছে। কী সব বলে যাচ্ছিস তুই? সে রাতে অনেক যথাযথ ব্যবস্থা নিয়েই তানিকে বের করেছিল। অনেক সহজে ধরা খেত না। তুমি বাবার বাড়ির উপকার করতে গিয়ে নিজের ছেলেকে দোষী করেছ। তুমি অনিককে ভাইয়ের ছেলেদের কাছে ধরিয়ে দিয়েছ, আর তোমার ভাইয়ের ছেলে রাকিব অনিককে কুপিয়েছে। তুই সত্যি বলছিস বাবা? আমি সব প্রমাণ নিয়ে আসছি। যেভাবে ভাইদের সাথে গিয়ে নির্ঝরকে মামলা দিয়েছ, ঠিক সেভাবেই গিয়ে নির্ঝরের মামলা তুলে রাকিবের বিরুদ্ধে মামলা দিয়ে আসবা। রাকিবের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমি নিয়ে আসছি। তোমার ভাইয়ের ছেলে রাকিব নির্ঝরের বউ আর কখনোই পাবে না, কারণ যে 2 আনার মেয়ের সাথে রাকিব রাত কাটায়, ওই 2 আনার মেয়েই রাকিবের বউ হওয়া উচিত। অর্ণব এই রাতেই ফোন দিয়েছে নির্ঝরের বাবা চেয়ারম্যান শেখকে। চেয়ারম্যানের কাছে অর্ণব বলেছে যে তারা 2 ভাই এই মামলার ব্যাপারে কিছুই জানত না। তাদের মা ভাইদের বুদ্ধিতে নিজের ছেলেদেরকে না জানিয়েই মামলা দিয়েছে নির্ঝরের বিরুদ্ধে। নির্ঝর যে নির্দোষ সে প্রমাণ এখন তার কাছে আছে। চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে নির্ঝরের শীঘ্রই মুক্তির ব্যাপারে আশ্বাস দিয়ে ফোন রেখেছে অর্ণব। কিছু সময় কষ্টের, কিছু ক্ষণ দুঃখের, কিছু মুহূর্ত বেদনার, কিছু লগন শুধুই হারানোর। আজ চৌধুরী বাড়িতে দুঃসংবাদ আসছে, কারণ আজই পালাবে তানি। আজ রাতের খাবারে জরিনা খালা ঘুমের ওষুধ মিশিয়েছেন। মাংসের আইটেম চৌধুরী পরিবারের পছন্দ, তাই মাংসের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাংস টেবিলে পরিবেশন করতে নেওয়ার সময় মাংসের বাটি হাত থেকে ফ্লোরে পড়ে যায়। সেই ফ্লোরের মাংস আর খাওয়া হয় না চৌধুরী পরিবারের সদস্যদের। হাঁড়িতে বাড়ির মহিলা, কাজের লোক, কেয়ারটেকার এবং দারোয়ানের জন্য সামান্য মাংস ছিল। চাঁদো এবং তানি রুমে বসে একসাথে খাবার খায়। কাজের লোকের জন্য হাঁড়িতে রাখা মাংস থেকে নিজের ভাগেরটা কৌশলে চাঁদোয়ার জন্য দিয়ে দেয় জরিনা খালা, কারণ চাঁদোয়াকে ঘুমন্ত রাখতেই হবে, নয়তো তানিকে নিয়ে পালানো যাবে না। রাতে বাড়ির কেয়ারটেকার, দারোয়ান সহ সব কাজের লোক ঘুমের ওষুধ মিশ্রিত মাংস খাওয়ার কারণে ঘুমিয়ে পড়ে। চাঁদোয়াও ঘুমিয়ে পড়েছে। তানির মা এবং মামাতো ভাই চৌধুরী বাড়ির সামনে এসে টেক্সট দিয়েছে। রাত এখন প্রায় 1:45। চৌধুরী বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে পড়েছে। তানি আজ এই বাড়ির মূল গেটের চাবি সংগ্রহ করার দায়িত্ব দিয়েছিল জরিনাকে, কিন্তু মূল গেটের চাবি সংগ্রহ করতে পারেনি জরিনা। বাড়ির কলাফসিবল গেটের একটি চাবি দারোয়ানের কাছে ছিল। তানি এখন চাবিটা নিয়ে এসেছে। যদি বাড়িতে কেউ সজাগ থাকে তবে মূল গেট টপকিয়ে বের হতে গেলে সেক্ষেত্রে সে দেখে ফেলতে পারে। তাই তানি সিদ্ধান্ত নিয়েছে বাড়ির যে জমিদারি আমলের পুরনো পরিত্যক্ত বিল্ডিং আছে সেটার পেছন দিয়ে পালাবে, কারণ ওই অংশে রাতে লাইট থাকে না, একদমই অন্ধকার থাকে বাড়ির ওই অংশ। আর বাড়ির লোকজন রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাও ওইদিকে খুব একটা যায় না। তাই ওই পরিত্যক্ত জমিদারি আমলের বিল্ডিংয়ের পেছনের অন্ধকার অংশ দিয়েই পালালে কেউ সজাগ থাকলেও অন্ধকারের কারণে দেখতে পারবে না। তাই তানি এবং জরিনা পালিয়েছে পরিত্যক্ত অন্ধকার বিল্ডিংয়ের পেছন দিয়ে। রাতে চাঁদোয়ার মা খারাপ স্বপ্ন দেখে। এরপরে নিজ রুম থেকে মেয়েকে দেখতে এসে সে চাঁদোয়ার রুমে আসে, কিন্তু এসে দেখে রুমে তানি নেই। তানিকে না দেখে চিৎকার করে বাড়ির সব মানুষকে জাগিয়ে ফেলে চাঁদোয়ার মা। ঘুমন্ত লতিফ চৌধুরীও উঠে আসে। নিচে এসে কোলাপসিবল গেট খোলা পাওয়া যায়। সবাই বুঝতে পারে যে তানি পালিয়েছে।
এদিকে তানি চলে গেছে বুঝতে পেরে কোলাপসিবল গেটের সামনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় লতিফ চৌধুরী। ডাক্তার ডাকা হয় চৌধুরী সাহেবকে দেখানোর জন্য। পুলিশকে কল দেওয়া হয় তানিকে খুঁজে বের করার জন্য। তানিকে ধরার জন্য সমস্ত জায়গায় খোঁজ লাগানো হয়। ঘটনার বিস্তারিত জানতে থানা থেকে বাড়িতেও দুজন পুলিশ আসে। এদিকে নিচে লতিফ চৌধুরী যখন পড়ে গিয়েছিল তখন রাকিব কোলে করে দাদাকে ওপরে নিয়ে আসে। লতিফ চৌধুরী কিছু কথা বলেছিল রাকিবকে। এরপরে নিথর হয়ে যায় চৌধুরী সাহেবের দেহ। কিছুক্ষণ পরে ডাক্তার আসে। ডাক্তার লতিফ চৌধুরীকে মৃত ঘোষণা করে। এদিকে পুলিশও আসে। পুলিশ এসে জানতে পারে যে মেন গেট না খুলেই তানি পালিয়েছে। এত উঁচু দেওয়াল টপকে মেয়ে মানুষের পালানোর ব্যাপারে সন্দেহ হয় পুলিশের। তাই পুলিশ পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছনের বাগান, নতুন বিল্ডিং সব একবার খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। আজ মুক্তির গান শুরু হয়েছে চারদিকে। বন্দিত্বের শিকল আজ খুলে যাবে। আসছে মুক্তির নতুন বার্তা। এই বার্তায় হয়তো আছে আশা, নয়তো আছে ভালোবাসা। এই আশা, এই ভালোবাসা দিয়ে শুরু হবে নতুন পথ চলা। এই নতুন পথের প্রতীক হচ্ছে নির্ঝর। আজ জেল মুক্তি ঘটবে নির্ঝরের। অর্ণব খানিক বাদেই জেল গেটে যাবে নির্ঝরের সাথে দেখা করতে। মায়ের হয়ে নির্ঝরের কাছে ক্ষমা চাইবে অর্ণব। সকালে নাস্তার টেবিলে বসে অর্ণব মাকে বলছে, মা, নির্ঝরের মামলা তুলে ফেললেও রাকিবের বিরুদ্ধে অনেক হত্যা চেষ্টা মামলা তুমি এখনো দাওনি। আমি আজ রাকিবের বিরুদ্ধে মামলা দেব। অর্ণবের মা সাথে সাথে প্রতিবাদ করে বলেছে, দেখ অর্ণব, আমার বাপ মারা গিয়েছে মাত্র কয়েকদিন হলো। চৌধুরী বাড়িতে এখনো শোক কাটেনি। এখনই রাকিবের বিরুদ্ধে মামলা দিতে যাইস না। আমার ভাইয়ের ফ্যামিলির ক্ষতি হবে। আমার ভাই অনিকের যে ক্ষতি হলো। দেখ বাবা, মাথা গরম করিস না। এই যে সেই দিন আমি তানিকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে দিয়েছিলাম, সেই দিন যদি আমি তানিকে ফিরিয়ে না দিতাম তবে সেই দিনই আমার বাবা লতিফ চৌধুরী মারা যেত। আর সব দায় এসে পড়তো তোদের দুই ভাইয়ের ওপর। দেখছিস এখন তানি পালিয়েছে শুনে আমার বাবা মারা গিয়েছে। সেই দিন রাতে আমার বাপ ছেলেকে সবাইকে নিরাপত্তা রাখতে আমি তানিকে ফেরত দিয়েছিলাম। আর তুই যদি এখনই রাকিবকে মামলায় দিস তবে চৌধুরী বাড়িতে যে কোনো বিপদ হতে পারে, কারণ এখনো শোক কাটেনি। সেক্ষেত্রে সব দায় এসে পড়বে তোর ওপর। তুমি কি বলতে চাও মা? রাকিবকে আমি শাসিয়েছি, আমার ভাইয়েরাও শাসিয়েছে। রাকিব ক্ষমা চেয়েছে আমার কাছে। সামান্য ক্ষমা চেয়েই রেহাই পেয়ে যাবে? আমার ভাইকে খুন করতে চেয়েছে। ঠিক আছে, রাকিবকে আমি শোক পালন করতে দিলাম। শোক শেষ হলেই যাবতীয় ব্যবস্থা নেব। লতিফ চৌধুরীর মৃত্যুর রাতে চৌধুরী বাড়িতে ঘটে গিয়েছিল অন্য ঘটনা। সেদিন রাতে পুলিশ এসে বাগান, পরিত্যক্ত বিল্ডিং সহ পুরো চৌধুরী বাড়িটা একবার খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। প্রথমে বাড়ির সদস্যদের ব্যবহৃত নতুন বিল্ডিংটায় তানিকে খুঁজে দেখা হয়। তারপরে খুঁজে দেখা হয় পেছনের বাগানে। সবশেষে পুলিশ বাড়ির পুরুষ লোকেদের সাথে নিয়ে পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছনে যায়। সেখানে লাশের মতো পড়ে থাকতে দেখা যায় তানি এবং জরিনা খালাকে। দুজনেই অজ্ঞান অবস্থায় ছিল। মুখ থেকে লালা পড়ে বেশ খারাপ অবস্থায় ছিল। বাড়িতে লতিফ চৌধুরী মারা গিয়েছিল। অনেক মানুষজন আসতে শুরু করেছিল, তবুও জ্ঞান ফেরেনি ওদের। পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছনের গাছেই সুইসাইড করেছিল লতিফ চৌধুরীর যমজ ভাই মাহমুদ চৌধুরী। মাহমুদ চৌধুরীর আত্মহত্যার পর থেকে বাড়ির পেছনের অংশ থেকে পরিত্যক্ত বিল্ডিংয়ের আত্মা আসত। পরিবারের সবার মৃত্যুর পরে লতিফ চৌধুরী তখন বাড়িতে একা হয়ে গিয়েছিলেন। তখনও ওই জমিদারি আমলের বিল্ডিংয়ে থাকতেন লতিফ চৌধুরী। লতিফ চৌধুরী ঘুমালে যমজ ভাই মাহমুদ চৌধুরীর আত্মা স্বপ্নে আসত। বউ চুরির ঘটনার কারণে সবার মৃত্যুর পরে চৌধুরী পরিবারে লতিফ চৌধুরী তো একমাত্র জীবিত লোক ছিলেন। বাড়ি দেখাশোনার জন্য তার সাথে কয়েকজন কাজের লোক ছিল, কিন্তু বাড়ির একটি বিরাট অংশ মানুষের অভাবে খালি পড়েছিল। এরপরে ওই বাড়িতে মাহমুদ চৌধুরীর আত্মা আসার পাশাপাশি অশরীরের উপস্থিতিও শুরু হয়। শেষ পর্যন্ত ওই বাড়িতে থাকতে না পেরে লতিফ চৌধুরী বর্তমানে ব্যবহৃত এই 3 তলা বাড়িটি নির্মাণ করেছিলেন। ওই পরিত্যক্ত জমিদারি ভবনে ইঁদুর, বাদুড়, সাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রাণী বসবাস করে। রাতে এগুলো অদ্ভুত আওয়াজ করে, সেই সাথে অশরীরী ভয়ও আছে ওখানে। পরিত্যক্ত বাড়ির পেছনে সুইসাইড করা ওই অংশে শয়তান পিশাচের আগমন ছিল বলেও ধারণা করা হতো। তাই ওইদিকে চৌধুরী বাড়ির লোকেরা খুব একটা যায় না। কোনো প্রয়োজন হলে দিনের বেলা গেলেও রাতে কখনোই যায় না। সুলতানা তানি বাড়ির ওই ভুতুরে অংশের সব ঘটনা সম্পর্কে জানতো না। না জেনে ওই দিক দিয়ে পালাতে গিয়ে অদ্ভুত কিছু ব্যাপার দেখেই তানি এবং জরিনা খালা জ্ঞান হারিয়েছিল। যাই হোক, সে রাতে তানি এবং জরিনা খালা দুজনের কাছেই মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। দুজনকে একসাথে পেয়ে চৌধুরী বাড়ির লোকেরা বুঝতে পেরেছিল যে
জরিনা খালা তানিরই লোক এবং তানিকে মুক্ত করার জন্য সে এসেছে। চৌধুরী বাড়ি থেকে পরদিন সকালে জরিনাকে বিদায় দেওয়া হয় এবং তানির কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। সে বাড়ির লোকেরা তানির ওপরে খুব বিরক্ত হয়ে আছে। তানির পালিয়ে যাওয়ার চেষ্টার কারণেই তো লতিফ চৌধুরীর মৃত্যু হয়েছে। তানি পালিয়ে গেছে ভেবেই লতিফ চৌধুরী হার্ট অ্যাটাক করেছিল, কারণ যমজ ভাই মাহমুদ চৌধুরীকে দেওয়া ওয়াদা তিনি রাখতে পারেননি। তানি যে চৌধুরী বাড়ির পরিত্যক্ত বিল্ডিংয়ের পেছনে অজ্ঞান অবস্থায় ছিল এটা তো কেউ জানতো না। যাই হোক, চৌধুরী বাড়ির লোকেরা বিরক্ত হলেও তানির সামনে কিছু প্রকাশ করে না, কারণ মারা যাওয়ার কিছুদিন আগে থেকেই চৌধুরী বাড়ির সবাইকে লতিফ চৌধুরী একরকম ওয়াদা করিয়ে রেখে গিয়েছিল যে তিনি না থাকলেও চৌধুরী বাড়ির কেউ যেন তানির সাথে খারাপ ব্যবহার না করে। তাই চৌধুরী বাড়ির লোকেরা তানিকে তেমন কিছু বলছেও পাচ্ছে না। নূরজাহান চৌধুরী যদিও রাকিবকে বলেছে, আমি এত যত্ন করে আমার স্বামীটারে রাখলাম, আর তোর হবু বউ এসে আমার স্বামীটারে মেরে দিল। লতিফ চৌধুরীর মৃত্যুর পরে রাকিবের জীবনে কিছুটা পরিবর্তন এসেছে। রাকিব এখন নামাজ পড়ছে, খুব সকালে উঠে কোরবান তেলাওয়াতও করছে। ছোটবেলায় ভীষণ মেধাবী ছিল রাকিব চৌধুরী। পারিবারিক ধর্মীয় সব শিক্ষায় ছোটবেলায় সে পেয়েছিল, কিন্তু মাঝপথে এসে বকে গিয়েছিল রাকিব। লেখাপড়া কোনো মতে কমপ্লিট করলেও শেষ পর্যন্ত ভালো রেজাল্ট ধরে রাখতে পারেনি সে। বাবার ক্ষমতা দেখিয়ে অনেক অপরাধী করেছে রাকিব চৌধুরী। রাকিবের মা তার পুলিশ অফিসার স্বামীর কাছে ছেলে রাকিবের সব অপরাধ গোপন করে রাখত, তাই অপরাধের পাল্লাও দিনে দিন ভারী হয়ে গিয়েছিল। যাই হোক, রাকিবের দাদা মৃত্যুর আগে রাকিবকে কিছু কথা বলে গিয়েছিল। রাকিব হয়তো সেসব কথা শুনেই ভালো হওয়ার চেষ্টা করছে, অথবা অর্ণবের মামলা থেকে রক্ষা পাওয়ার জন্যই ধার্মিক হওয়ার ভান করেছে। যদিও এই কিছুদিন ধরে রাকিব কোনো পার্টিতেও যায় না, চুপচাপ থাকে সারাক্ষণ, তানির সাথেও খারাপ ব্যবহার করে না। এত বড় খেলোয়াড় এত সহজে চুপ হয়ে গেল। মুক্তি এনেছে শক্তি, মুক্ত হৃদয় পেয়েছে আজ শান্তি, আর কয়েদি পেয়েছে আজ আজাদি। নির্ঝর আজ কারামুক্ত হয়েছে, জেল গেটে এসে গেছে সে। নির্ঝরের বাবা অপেক্ষা করছিল ছেলের জন্য। অর্ণব আগেই কথা বলেছে নির্ঝরের বাবার সাথে। নির্ঝর অর্ণবকে দেখেই রাগে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্ঝর রওনা করে চলে যাচ্ছিল, অর্ণব ডাক দিয়েছে, শেখ সাহেব, কিছু কথা ছিল আপনার সাথে। আমার বুকে ছুরি ঢুকিয়ে রেখেছেন, জেলবন্দি করে আমার মান সম্মান নষ্ট করেছেন, এরপরেও আপনাদের সাথে কি ভালো কথা থাকতে পারে আমার? শেখ সাহেব, আমায় ক্ষমা করবেন, আমাদের সব ভুলের জন্য আমি দুঃখিত। ক্ষমা? কিসের ক্ষমা? কেন ক্ষমা করবো আপনাদের? আসলে মামাদের বুদ্ধিতে আমার মা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছিল। মা নিজেও বুঝতে পারিনি যে আপনি নির্দোষ। আমরা জানতামও না যে মামারা আমার মাকে দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করিয়েছে। আমরা যখন প্রমাণ পেয়েছি যে আপনি নির্দোষ, তখনই তো মামলা তুলে নিয়েছি। ভালো করেছেন, কিন্তু আমার মান সম্মান তো সবটুকুই চলে গেল। আমাদের ভুলের জন্য আবারও ক্ষমা চাচ্ছি। আপনি আপনার নানিকে মুক্ত করে নিয়ে গেছেন। আপনার নানি আমার কাছে বন্দি থাকলে আজ আমি আমার স্ত্রীর ব্যাপারে চৌধুরী বাড়ির সাথে ডিল করতে পারতাম। আপনার কারণে আমার সেই সুযোগও নষ্ট হয়েছে। আমি ভেবেছিলাম সেদিন আপনার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবো, এমন ভেবেই আমার নানিকে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আপনার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবো না। আমি সত্যি দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আপনাদেরকে আমি ক্ষমা করব, আপনাদের সাথে সব সম্পর্ক আবারও স্বাভাবিক করব। আমার ইশারা ছাড়া আমার চাচা আপনাদের সাথে আর কোনো সম্পর্ক জড়াবে না। যদি সম্পর্ক ঠিক রাখতে চান তবে একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত শেখ সাহেব? আমার বউ ফিরিয়ে আনতে সাহায্য করতে হবে। আমিও আজ এটাই বলতে এসেছি, কারণ রাকিবের অন্য গার্লফ্রেন্ড আছে। তাছাড়া অন্যায় আপনার দাদা করেছে, তাই শাস্তিও আপনার দাদারই প্রাপ্য ছিল। অন্যায় যে করে শাস্তি তারই হয়, কিন্তু আপনার স্ত্রীকে রেখে অন্যের সাথে বিয়ে দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারো নেই। তাছাড়া রাকিব আমার একমাত্র ভাইকে খুন করতে চেয়েছিল। ওর অন্যায়ের প্রতিবাদ হিসেবে হলেও আমরা আপনাকে সাহায্য করব। ঠিক আছে। আপনার পুরো ফ্যামিলির সাপোর্ট আপনার সাথে নেই। কয়েকজন বন্ধু নিয়ে বারবার বিচ্ছিন্নভাবে আক্রমণ করে যাচ্ছেন। অনেকেও সেদিন একাই গিয়েছিল আপনার বউ আনতে। এমন বিচ্ছিন্নভাবে আক্রমণ করে কোনো লাভ হবে না। আপনার স্ত্রীকে উদ্ধার করার জন্য সম্মিলিতভাবে আক্রমণ করতে হবে চৌধুরী বাড়িতে। তাহলে সেটাই করব। আজ অনেক দিন পরে অর্ণব টেক্সট দিচ্ছে লহরীকে, মায়াবী লাজে বধূর সাজে আবারও এসো মোর কাছে। দিয়ে যাচ্ছি জলাঞ্জলি, যত কষ্ট, যত দুঃখ আর যত সব জ্বালা। এবার আমার বধুয়াকে ফিরে পাবার পালা।
অর্ণবের টেক্সট দেখে লহরী কোনো রিপ্লাই দেয়নি। লহরী ভাবছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।